নমস্কার সকলকে, আমার চ্যানেল হেসেল বাঙালিয়ানায় সবার স্বাগতম। আজকে তোমাদের সাথে একটা জিলাপির রেসিপি শেয়ার করব, যেটা খুবই সুস্বাদু হয় আর খুবই সহজ হয়। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা আমি কেন নিয়েছি, তোমরা কাপেও নিতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে যেটাতে নেবে সেই জিনিসে করেই কিন্তু সব জিনিসপত্র নিতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমি বাটি নিয়ে নিয়েছি আর 2 বাটি নিয়েছি ময়দাটা। তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিও, বেশি বানালে বেশি নিও, কম বানালে কম নিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু সমস্ত কিছু উপকরণ কিভাবে ইউজ করলে কত সুন্দর হবে তোমরা বুঝতে পারবে। ময়দাটাকে প্রথমে চেলে নিবে। যতই ভালো ময়দা হোক না কেন, ভালো দোকানের ময়দা হোক না কেন, প্যাকেটেরই হোক না কেন, তাও কিন্তু চেলে নেবে। যখন আমরা পরিষ্কার একটা ডো বানাবো, সেটা কিন্তু মসৃণ একেবারেই হবে না। আমি এখানে আরেক বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে বেসন দিয়ে দিয়েছি। বেসনের পরিমাণটা সবার থেকে কম রাখতে হবে, কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা হাফ রাখতে হবে, মানে ময়দা যেটুকু দেবে তার হাফ হচ্ছে চালের গুঁড়ো দেবে। তারপর বেকিং সোডা, আর এখানে আমি একটু লবণ ইউজ করেছি, তোমরা চাইলে সেটা নাও করতে পারো। যদি মিষ্টি মিষ্টি করো একেবারে লবণ ইউজ করবে না। আর যেই উপকরণটা সব থেকে জরুরি সেটা হচ্ছে এখানে লাগবে লেবু। আমি এখানে লেবু নিয়েছি, তোমরা চাইলে ভিনিগার নিতে পারো, যা খুশি নিতে পারো। আমার মনে হয় ভিনিগার সবার বাড়িতে উপস্থিত থাকে না, তার জন্য লেবুটা কিন্তু আমাদের হাতের সামনেই থাকে। আর এর মধ্যে কিন্তু জল অবশ্যই মিশিয়ে নেবে, এটা মনে রাখতে হবে। শুধু লেবুর রস দিলে হবে না, তার সাথে জল মিশিয়ে নিতে হবে। এইবার যেইটুকু লেবুর রস আমি বানিয়েছিলাম তার থেকে কিছুটা এর মধ্যে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। তোমরাও তাই করবে, কিছুটা এই ময়দাটার মধ্যে দেবে, শুকনো উপকরণের মধ্যে যেটা আমরা বানিয়েছি, আর কিছুটা রেখে দেবে। এইটাকে ভালো করে মেখে যখন মুঠো হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ। আমি আধ ঘন্টার জন্য রেখেছিলাম, তোমরা বেশিক্ষণ চাইলে রাখতেই পারো। এইবার কিন্তু জল, এটা কিন্তু সব থেকে জরুরি এই জিলাপি বানানোর জন্য, যেটার মাপ সব থেকে প্রয়োজন। তার জন্য জলটা কিন্তু মেপে নেবে। আমি এখানে 2 বাটি জল নিয়েছিলাম, যে বাটিতে করে ময়দা মেপে নিয়েছিলাম সেই বাটিতে করে 2 বাটি জল নিয়েছিলাম। আমার জলটা পুরোপুরি লাগেনি, 1 বাটি জল লেগেছিলো প্রথমে, আর তারপরে হাফ বাটির মতো জল লেগেছিলো। তো তোমরা প্রথমে অল্প অল্প করে জল দেবে এবং আস্তে আস্তে মাখবে, কোনো তাড়াহুড়ো নেবে না। যত ভালো করে এই মসৃণ ব্যাটারটা তৈরি করবে তত ভালোই কিন্তু জিলাপিটা তেলে ছাড়লে হবে। কারণ যখন ওই ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে, তেলে ছাড়তেই সেটা গোল না হয়ে, মানে একটা শেপে না আসে, ছেড়ে ছেড়ে যাবে। তো তার জন্যই বলছি ব্যাটারটা কিন্তু খুব মন দিয়ে বানাবে আর অল্প অল্প করে জল দিতে দিতে থাকবে। দরকার হয় পাশে কাউকে বসতে বলবে আর জলটাকে আস্তে আস্তে দিতে বলবে, নাহলে নিজেরাই করবে। এভাবে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে রেডি রাখতে হবে। কারণ ব্যাটার ঠিকঠাক না হলে তেলে ছাড়তেই জিলাপি কিন্তু একেবারে ছেড়ে যাবে, প্যাচ কিন্তু আর আসবে না, তখন আর ভালো হবে না। তো সেই জন্য আস্তে আস্তে মাখতে হবে। ধরো প্রথমে একটা ব্যাটার টাইপ না করে একটা ডো টাইপ মেখে নিলে, তারপর আস্তে আস্তে জল দিলে এবং অল্প অল্প করে মাখতে মাখতে সেটাকে ব্যাটারে পরিণত করলে, ঠিক এভাবেও কিন্তু এটা করা যায়। তোমাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করবে, ঠিক আছে? যেভাবে ব্যাটারটা সুস্থভাবে তৈরি করতে পারবে সেভাবেই করবে। আমি কিন্তু ব্যাটারের থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব বেশি পাতলা করলে চলবে না, খুব বেশি ঠিক করলে কিন্তু চলবে না। যেরকম লাগবে সেরকমভাবে জল দিতে হবে। দেখছো তো, আমি প্রথমে একটা ডো টাইপ করে নিচ্ছি, পুরোপুরি ডো না, অল্প ডো। সেভাবেই আস্তে আস্তে জল দিতে দিতে সেটাকে ব্যাটারে পরিণত করছি। আর এটা কিন্তু সাদা হবে না, আমি এখানে ফুড কালার ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু এটা সাদাও করতে পারো, তাতে করে দোকানের মতো কমলা কালার সেটা আসবে না। আর যেহেতু তোমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে বাচ্চা থেকে থাকে, তো আমার মতে ফুড কালারটা একেবারেই ইউজ না করাই সেরা হবে। কারণ ফুড কালার তো আমরা বাজার থেকেও কিনে খাই, তাহলে আর বাড়িতে বানানোর মানে কি হলো? সেটা ভালো হবে তবেই না সেটা বাড়ির জিনিস। তো আমার মতে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে বা এটা ছোট বাচ্চাদের জন্যই করছো, তখন ফুড কালারটা অ্যাভয়েড করে যাবে, কারণ ফুড কালার শরীরের পক্ষে ভালো নয়। আর আমরা এটা একদিন করেছি, তার জন্যই ফুড কালার ইউজ করেছি। তোমরা
যদি চাও তাহলে ফুড কালারটা অ্যাভয়েড করে যাবে। এমনি আমি যা কিছু বললাম সেটা দিলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, আর ব্যাটারটা ঠিকভাবে রেডি হবে। আর সবথেকে বড় জিনিস, লেবুটা কিন্তু তোমরা সবাই ইউজ করবে। ভিনিগার না থাকলে, টক দই না থাকলে, শুধু লেবু দিয়েও কিন্তু ভীষণ সুন্দর হয়। প্রথমেই তোমরা ভিডিওতে দেখলে জিলাপির ছবিটা, আমি কিন্তু ভিডিওর লাস্টে জিলাপি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছিল। আর এই দেখো ডোটা, এই ডোটা কিন্তু প্রথমেই একদম মসৃণ হবে না। এই রকম একটা পাতলা হয়ে আসলে কিন্তু আর জল ইউজ করবে না, তখন ভালো করে ঘুরতে থাকলেই এমনি ওটা পাতলা হয়ে যাবে আর মসৃণ হয়ে যাবে, ঠিক আছে। আমি বললাম আমি যেটা ইউজ করলাম, অর্থাৎ 1 বাটি জল আর হাফ বাটি জল ইউজ করেছি 2 বাটি আটাতে, ঠিক আছে। তোমরাও তাই করবে। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু ময়দা দিয়েই করেছি, মানে ময়দা দিয়েই করতে হবে সেটা কথা না। তোমরা যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে সেখানে আটাও ইউজ করতে পারো, সেটা দিয়েও খুব ভালো হয়। সবথেকে জরুরি জিলাপি করতে গেলে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে টক একটা জিনিসের। কারণ টক জিনিস যদি এটার মধ্যে আমি ব্যবহার না করি, তখন সেটা ছাড়া ছাড়া ভাবটা থাকে না, আর তাতে করে রসটা এর মধ্যে কিন্তু প্রবেশই করবে না। তো সেই জন্য একটা টক যে কোনো জিনিস ব্যবহার করতে পারো, ভিনিগার ব্যবহার করতে পারো, টক দই ব্যবহার করতে পারো, আবার লেবুও ব্যবহার করতে পারো। লেবুর সাথে জলটা ব্যবহার করবে, এটাই। আর এটা আটা দিয়েও করা যায়। আর অল্প বেসন সেটা রাখতেই হবে, আর চালের গুঁড়ো, না হলে কিন্তু মচমচ করবে না। আবার অতিরিক্ত পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলে সেটা কিন্তু আর জিলাপির হবে না, সেটা একটু নরমও থাকবে না, একেবারেই মচমচ পাঁপড় হয়ে যাবে। তো সেরকম করতে চেও না, ঠিক মাপ বুঝে ঠিক করে, যেরকম ভিডিও দেখে নিজেরাও কিছু ভেবে নিজেদের মতো করে করবে, কারণ সবার বাড়িতে সব কিছু অ্যাভেলেবেল থাকে না সবসময়। আর এরপর আমি একটা চিনির মিশ্রণ তৈরি করে নেব, সেটার মাপও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যেই মাপে জিনিসগুলো নিচ্ছি, আমি তো একেবারে মেজারমেন্ট কাপে নিচ্ছি না, আমি একটা ঘরোয়া কাপ বা ঘরোয়া বাটিতে সেই মাপটা নিচ্ছি। তোমরাও সেরকম নিও। এখানে আমি ফুড কালার ইউজ করছি, প্রথমেই বলেছি আমি এখানে ফুড কালার ইউজ করব। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করবে, আর অ্যাভয়েড করাটাই শ্রেয়। কারণ তোমরা, আমি এখানে একদিন ইউজ করেছি, একদিন বানিয়েছি, তারপরে যখনই বানিয়েছি সেটা ফুড কালার ছাড়া, সেটা কিন্তু ফুড কালার ছাড়াই বানিয়েছি। আর তোমরা যারা বাচ্চাদের জন্য বাড়িতে বানাবে, তখন কিন্তু ফুড কালারটা একেবারেই অ্যাভয়েড করে যাবে। আর জিলাপি বানানোর ক্ষেত্রে একটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে, যে এই ব্যাটারটা ঠিক করতে হবে, আর যেটা ঠিক করতে হবে সেটা রস। কারণ রস যদি খুব গাঢ় হয়ে যায়, তখন কিন্তু এই জিলাপির মধ্যে রস একেবারেই প্রবেশ করবে না। তোমাদেরকে আমি বারে বারে থিকনেসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কতটা গাঢ় করতে হবে, কারণ খুব পাতলা করা চলবে না, আবার খুব যে গাঢ় সেটা করা চলবে না। এই দেখতে পাচ্ছ তোমরা, আসলে মাপটা ঠিক রাখলে জিলাপি এমনিই তৈরি হয়ে যাবে। আর তার থেকেও বড় ব্যাপার, জিলাপি তৈরি করার জন্য এই বাবলগুলো কিন্তু খুবই দরকার, কারণ যত বেশি তোমরা এটাকে মাখাবে তত বেশি বাবল উঠবে, আর সেটা কিন্তু আরও বেশি ভালো হবে। তো অনেকক্ষণ ধরে মাখাবে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে প্রচুর মাখাতে হয়। আর এখানে এখানে আমি চিনির এই মিশ্রণটা তৈরি করেছি 2 বাটি জল এবং 1 বাটি চিনি দিয়ে। তোমরা যারা ভাববে যে মিষ্টির রসের মতো, তাহলে কিন্তু একেবারেই হবে না। কারণ মিষ্টির রস আর এই জিলাপির রসের মধ্যে কিন্তু দিনরাতের পার্থক্য রয়েছে। মিষ্টির রস কিন্তু থাকতে থাকতে গাঢ় হয়ে যায়, কিন্তু এই রস কিন্তু একেবারেই গাঢ় করা চলবে না। চিনি যেই একেবারে গলে যাবে আর একটুখানি গাঢ় হতে থাকবে, তখনই এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। আর যত বেশি পাতলা রাখবে তত বেশি ভালো, কারণ তত ভালো করে জিলাপির মধ্যে রসটা যেতে পারবে। এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, আর আগুনের মধ্যে লোহা গরম করে আমি এটাকে ফুটো করে নিয়েছি, যাতে করে এই ব্যাটারটা আমি ভালো মতো করে তেলে দিতে পারি। অনেকে কিন্তু সাদা কাপড়ে করে দেয়, আমার মনে হয় এই বোতলে করে দেওয়াটা বেশি সহজ। এই যে রসটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা কীরকম গাঢ় আমি করেছি, হাতে কিন্তু একেবারেই লাগবে না, ঠিক আছে। তারপরে আমি এই যে লেবু রসটা করেছিলাম সেটা কিন্তু দিতে হবে। লেবুর রসটা কিন্তু এর মধ্যে
খুব প্রয়োজন। লেবুর রসটা যদি এর মধ্যে না দাও, যখনই তুমি এই রসটাকে নামিয়ে কিছুক্ষণ রাখবে, এটা তখনই গাঢ় হতে থাকবে। আর লেবুর রসটা এর মধ্যে থাকলে এই রসটা কিন্তু গাঢ় হবে না, যেভাবে নামানো হবে ঠিক সেই থিকনেসেই থাকবে। এটা মাথায় রেখে তোমরা লেবুর রসটা এর মধ্যে ব্যবহার করবে। যেই রসটা আমি আগে বানিয়েছিলাম, আমি কিন্তু সেখান থেকেই কিছুটা রেখে দিয়েছি, সেটাই ব্যবহার করেছি। তোমরাও তাই করবে, তাতে করে দেখবে রসটা খুবই ভালো হবে আর জিলাপির মধ্যে রসটা খুব ভালো করে যাবেও। এইবার এই রসটাকে নামিয়ে রেখে দেবে। তারপর আমাদের আসল যে কাজটা, সেটা হচ্ছে জিলাপিগুলো আমরা ভাজবো। চলো কিভাবে ভাজছি সেটা দেখতে থাকো। জিলাপি তৈরি করার ক্ষেত্রে এই রস তৈরি আর ব্যাটারটা তৈরি, সেটাই কিন্তু সবথেকে জরুরি উপাদান। আর জিলাপি ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আর খুব একটা পাকা হাতেরও প্রয়োজন হয় না। কারণ জিলাপি গোল গোল করে দিলেই, যদি ব্যাটারটা ঠিক থাকে, তাহলে জিলাপি একেবারেই নিজেই তেলে পড়লে পেঁচিয়ে যাবে। সেটা আর ঘুরিয়ে পেঁচানোর দরকার একেবারেই হবে না। দেখতেই পাচ্ছ কিভাবে বেশি খাটনি করার দরকার হচ্ছে না, কারণ ব্যাটারটা খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখতে থাকো। এভাবেই কিন্তু আমি সব কটা জিলাপি ভেজে নিয়েছিলাম। খুব বেশি জিলাপি ভাজার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি না, মানে ভাজার জন্য বেশি খাটনির দরকারই হয় না, তাই আমি ভাজাটা তোমাদের সাথে বেশি শেয়ার করছি না, কারণ ভাজার ভিডিও খুব একটা ইম্পর্ট্যান্ট হয় না এখানে। ব্যাটারটা আর রসটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট। তো তোমাদের সাথে সব রকম পদ্ধতি আমি শেয়ার করে নিলাম, কিভাবে হবে সেটা সবভাবে বলে দিলাম। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, আর কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যাদের জিলাপি প্রিয় মিষ্টি বা প্রিয় খাবারের মধ্যে পড়ে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। আর কেমন হলো সেটা কিন্তু সবাই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে। থ্যাংক ইউ আজকের মতো। আর এভাবেই আমার পাশে থেকো। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা দেখতেই পাচ্ছ জিলাপিটা রসে ভেজানোর পর কতটা বেশি ভালো হয়েছিল, আর প্রচণ্ড নরম হয়েছিল, সফট হয়েছিল, আর জুসি তো অবশ্যই হয়েছিল, কারণ রসটা খুব ভালোভাবে এই জিলাপির মধ্যে আসতে পেরেছে। আর তাতে করে জিলাপিটাও ভীষণ সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, আর লাইক তো অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে। আবার তোমাদের সাথে পরের ভিডিওয় দেখা হচ্ছে।